হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজকের ক্লাসে আমরা এরর কারেকশনের 8 নম্বর ক্লাসে চলে এসেছি। এর আগে আমি এরর কারেকশনের 7টা ভিডিও করে দিয়েছি, তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। এই ক্লাসগুলো যারা ডাব্লিউবিপি কনস্টেবল বা এক্সাইজ কনস্টেবল এবং এসএলএসটি পিটির পরীক্ষা দেবে তাদের জন্য খুবই হেল্পফুল। এছাড়া যে পরীক্ষায় এরর কারেকশন আছে সবগুলোর জন্যই এগুলো হেল্পফুল। তাহলে চলো আমাদের ক্লাস শুরু করা যাক। আজকের প্রথম কোয়েশ্চেন কি বলছে? ইউ ডু নট লুক অ্যাজ ইউর ব্রাদার, নো এরর। তুমি তোমার ভাইয়ের মতো দেখতে নয়। এখানে দেখো আমাদের পার্ট বিতে এরর রয়েছে। কেন পার্ট বিতে এরর রয়েছে সেটা তো আমাদের জানতেই হবে। যখন আমরা লুক দিয়ে কারোর দেখা নিয়ে কারোর সাথে তুলনা করব, ধরো আমাকে এর মতো বা আমাকে তার মতো দেখতে, এবারে আমরা যখন দুজনের সেই লুকিংটাকে বা সেই তাদের লুকসটাকে তুলনা করছি তখন আমরা অ্যাজের ব্যবহার করব না। আমরা কি ব্যবহার করব? দেখো, ইউ ডু নট লুক লাইক, লুক লাইক, নট লুক অ্যাজ। তাহলে আমরা কি ব্যবহার করব? লুক লাইক। ক্লিয়ার? তাহলে আমাদের পার্ট বিতে এরর রয়েছে। পরেরটা দেখা যাক। মাই এল্ডার ব্রাদার ইজ 6 ফুট হাই, নো এরর। আমার বড় ভাইয়ের হাইট কত ফুট? 6 ফুট সে লম্বা। এবার দেখো আমাদের এখানে পার্ট সিতে এরর রয়েছে। কেন এরর রয়েছে সেটা কিন্তু আমাদের জানতে হবে। তাহলে এররটা কি? ফুট হাই। আমাদের এখানে কি বলা হয়েছে যে এর উচ্চতা এত লম্বা, সে 6 ফুট লম্বা, নাকি আমরা বলবো সে 6 ফুট উঁচু। আমরা লম্বার ক্ষেত্রে হাই ব্যবহার করব না, তাহলে আমরা কি ব্যবহার করব? টল, টল। কিন্তু আমরা এটা বলতে পারি সেন্টেন্স লেখার সময় হার হাইট ইজ 6 ফিট, এটা আমরা বলতে পারি, বা মাই হাইট ইজ 5 ফিট, এটাও আমরা বলতে পারি। কিন্তু যখন আমরা বলবো সে এত ফুট লম্বা তখন আমরা ফুটের সাথে হাই কোনো সময়ই ব্যবহার করব না। এটা তোমরা অবশ্যই মনে রাখবে। আমরা কি ব্যবহার করব? হি ইজ 6 ফুট টল। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। উইথাউট নো প্রুফ অফ ইউর গিল্ট দ্য অনলি কোর্স ওপেন টু মি ইজ টু ডিসমিস দ্য কেস। মানে তোমার অপরাধের কোনো প্রমাণ না পেয়ে আমার কাছে একটাই জিনিস খোলা আছে, কি? এই কেসটাকে ডিসমিস বা বাতিল করে দেওয়া। এখানে আমাদের পার্ট এতে এরর রয়েছে। কেন এরর রয়েছে? দেখো, উইথাউট নো প্রুফ। আমরা কি জানি? উইথাউট মানে ছাড়া, এই নিজে থেকেই একটা নেগেটিভ সেন্স করে দিয়েছে, তাই আমাদের আবার একটা নো এইরকম একটা নেগেটিভ সেন্সের দরকার নেই। তাহলে এটা আমাদের হয়ে যাবে সুপারফ্লুয়াস। তাহলে এটা আমরা বলতে পারি উইথ নো প্রুফ বলতে পারি। উইথ নো প্রুফ। আমরা উইথাউট যদি লিখি তাহলে আমাদের কি লিখতে হবে? উইথাউট এনি, উইথাউট এনি লিখতে হবে। আর যদি আমরা উইথ লিখি, উইথ লিখলে উইথ নো প্রুফ। ক্লিয়ার? তাহলে আমাদের পার্ট এতে এরর রয়েছে। পরেরটা দেখা যাক। দ্য সিজার ইজ লাইং অন দ্য টেবল, নো এরর। এটা তোমরা দেখেই বুঝতে পারবে যে সিজারের সঙ্গে কখনোই SCISSOR হবে না, কারণ সিজার সবসময় দুটো জিনিস নিয়ে হয়, তাই সেটা কি হবে? সিজার্স হবে। একটা আর এর পরে এস যোগ হবে। এটা তোমরা সবসময় খেয়াল রাখবে যে সিজারের পরে একটা এস যোগ করলেই তবে সেটা আমাদের হবে সিজার্স। আর সিজার এটা একটা সম্পূর্ণ ভুল ওয়ার্ড। তাহলে সিজার কি হবে? সিজার্স। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। দ্য এনসিসি কমান্ড্যান্ট along with his cadets are going to Delhi to participate in the Republic Day parade. তাহলে এনসিসি কমান্ড্যান্ট তার ক্যাডেটদের সঙ্গে দিল্লিতে যাচ্ছে রিপাবলিক ডে প্যারেডে যোগ দেওয়ার জন্য। এই কনসেপ্ট আমি তোমাদের করিয়েছি, তবু আরেকবার আমি বলে দিচ্ছি। দেখো, এনসিসি কমান্ড্যান্ট সাবজেক্ট অ্যালং উইথ হিজ ক্যাডেটস। যখন কোনো একটা সাবজেক্ট তার সাথে অ্যালং উইথ দিয়ে আর একটা সাবজেক্টকে যুক্ত করবে তখন আমাদের যে সাবজেক্ট আর ভার্বের এগ্রিমেন্ট হবে সেটা ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্বের এগ্রিমেন্ট করব। তাহলে আমরা যদি এনসিসি কমান্ড্যান্ট এটাকে সাবজেক্ট হিসাবে ধরি, আমরা কি ভার্ব আর লিখতে পারি না আমরা ভার্ব ইজ লিখব? আমরা অবশ্যই ভার্ব লিখব সিঙ্গুলার ইজ, কারণ দ্য এনসিসি কমান্ড্যান্ট এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট। কিন্তু অ্যালং উইথ হিজ ক্যাডেটস এটা তোমাদের কনফিউজড করার জন্য দেওয়া আছে যাতে তোমরা নো এরর করে দাও।
তাহলে কনসেপ্ট আশা করছি ক্লিয়ার। পরেরটা দেখা যাক। নেচার হ্যাজ ডিনাইড আস দ্য পাওয়ার অফ ক্লোজিং আওয়ার আর্স হুইচ সি গেভ ইন রেসপেক্ট অফ আওয়ার আইজ। দেখো এই সেন্টেন্সটা মনে হতে পারে তোমাদের কঠিন। যখন তোমরা সেন্টেন্সের মিনিং জানবে না তখন তোমরা কিভাবে এরর কারেকশন করবে। ধরো আমরা এই সেন্টেন্সের মিনিং জানি না, এটাকে আমরা কিভাবে করব। প্রথম সেন্টেন্স দেখা যাক, দ্য নেচার হ্যাজ ডিনাইড আস, আমরা এর মানেই ধরো জানি না। পরে কি আছে, হুইচ সি গেভ, হুইচ সি গেভ মানে নেচার, সি এখানে নেচার। তাহলে একটা সেন্টেন্স দেখো প্রেজেন্ট পারফেক্ট, আর একটা সেন্টেন্স পরের লাইনে কি আছে, পাস্ট ইনডেফিনিট। তাহলে পাস্ট পারফেক্ট সেন্টেন্স লিখে আমরা কখনোই পরের সেন্টেন্সেই আমরা পাস্ট ইনডেফিনিট করতে পারি না, ওটা আমাদের প্রেজেন্ট পারফেক্টই করতে হবে, সি হ্যাজ গিভেন করতে হবে। তাহলে দেখো আমরা সেন্টেন্সের মিনিং অনেক সময় না জেনেও আমরা যদি কোনো কনসেপ্ট জেনে রাখি তাহলে কিন্তু আমাদের সেন্টেন্সটাকে সঠিক হিসাবে রাইট চিহ্ন দিতে পারি। তাহলে এখানে আমাদের পার্ট সিতে এরর রয়েছে। ক্লিয়ার? পরেরটা কি, ইনস্টেড অফ বিং হেল্পফুল হি ওয়াজ বিং হিন্ড্রেন্স, নো এরর। মানে সাহায্য করার থেকে সে আমাদের কাছে একটা বাধা হয়ে গেছিল। তাহলে ইনস্টেড অফ বিং হেল্পফুল এটা আমাদের ঠিকই আছে। দেখো হি ওয়াজ বিং হিন্ড্রেন্স, এখানে এই হিন্ড্রেন্স এটা একটা নাউন, আর আমরা কি জানি নাউনের আগে হিন্ড্রেন্স এটা একটা নাউন, আর আমরা কি জানি যে কোনো একটা নাউনের আগে আমরা একটা আর্টিকেল বসাই কমন নাউনের ক্ষেত্রে। তাহলে হি ওয়াজ এ বিং এ হিন্ড্রেন্স করতে হবে আমাদের। তাহলে হিন্ড্রেন্সটাকে দেখে তোমাদের ঘাবড়ে যাওয়ার কারণ নেই, কারণ তোমরা যদি এটার মিনিংটা জানো তাহলেই বুঝে যাবে যে এটা একটা নাউন আর এর আগে আমাদের একটা আর্টিকেল বসাতেই হবে। তাহলে হি ওয়াজ বিং এ হিন্ড্রেন্স করতে হবে। তাহলে আমাদের পার্ট সিতে এরর রয়েছে। পরেরটা দেখা যাক, হোয়ার হ্যাভ আই টু ডিপোজিট ফিজ, নো এরর। এটা দেখো যখন হোয়ার দিয়ে আমরা একটা কোয়েশ্চেন করছি তাহলে আমাদের কি লিখতে হবে, হোয়ার আই হ্যাভ টু ডিপোজিট ফিজ। তাহলে হ্যাভটাকে আয়ের পরে লিখতে হবে, তাহলেই আমাদের সেন্টেন্স সঠিক, এটা আর বোঝানোর তেমন কিছু নেই। তাহলে তোমাদের পার্ট বিতে এরর রয়েছে। পরেরটা দেখা, by the time she had finished her work I had nearly given up all hope of arriving at the party in time। এটা অনেক বড় সেন্টেন্স, এটাও ধরো আমরা মানে জানবো না, কিভাবে করব। কনসেপ্ট কি, কনসেপ্ট আমরা টেন্স শিখে এসেছি। দেখো প্রথম সেন্টেন্স কি টেন্সে আছে, বাই দ্য টাইম সি হ্যাড ফিনিশড হার ওয়ার্ক, পাস্ট পারফেক্ট। পরেরটা কি, আই হ্যাড নিয়ারলি গিভেন আপ। তাহলে আমরা কি দুটো সেন্টেন্সকে একসাথে পাস্ট পারফেক্টে লিখতে পারি? একটা লিখতে হবে পাস্ট পারফেক্ট, পরেরটা লিখতে হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে এখানে আমাদের বাই দ্য টাইম সি হ্যাড ফিনিশড হার ওয়ার্ক, এখানে আমাদের আই হ্যাড নিয়ারলি গিভেন লিখলে হবে না, আই গেভ আপ, আমাদের পাস্ট ইনডিফিনিট হয়ে গেল। তাহলে প্রথমটা আমরা লিখলাম পাস্ট পারফেক্ট, দ্বিতীয়টা আমরা লিখলাম কি পাস্ট ইনডিফিনিট, আমাদের টেন্সের কনসেপ্ট অনুযায়ী। আমরা তাহলে দেখো সেন্টেন্সের মিনিং না জেনেও আমরা ভয়েস চেঞ্জ করতে পারছি যদি আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে। আর আমাদের কিন্তু সেন্টেন্সটাকে একটু খুব মাইনিউটলি বা বুঝে পড়তে হবে, তবেই কিন্তু আমরা এরর কারেকশন করতে পারবো। পরেরটা দেখা যাক, এয়ার পলিউশন টুগেদার উইথ লিটারিং আর কজিং মেনি প্রবলেমস ইন আওয়ার সিটিজ, নো এরর। এক্ষুনি আমি এই কনসেপ্ট করিয়েছি, আমি তোমাদের এটারও মানে বলবো না, তোমরা নিজে থেকেই বুঝে গেছো যে এখানে আরটা ভুল আছে। কারণ কি, টুগেদার উইথ অ্যালং উইথ দিয়ে আমরা আর একটা সাবজেক্টকে এখানে জুড়েছি, যেটা আগে অ্যালং উইথ ছিল এটাকে আমরা টুগেদার উইথ দিয়ে লিটারিংটাকে জুড়েছি। তাহলে আমাদের এয়ার পলিউশনটাই ফার্স্ট সাবজেক্ট, আর ফার্স্ট সাবজেক্ট যদি এয়ার পলিউশন হয় আমাদের ওটা সিঙ্গুলার সাবজেক্ট, আর ভার্বটা তাহলে কি প্লুরাল হতে পারে? কখনোই না। তাহলে এখানে হবে কি ইজ কজিং মেনি প্রবলেমস, পার্ট বিতে এরর রয়েছে। পরেরটা দেখা যাক, দ্য অ্যাকিউজড রিফিউজড টু অ্যান্সার টু দ্য পুলিশম্যান অন ডিউটি, নো এরর। অভিযুক্ত কি করেছিল, পুলিশম্যানকে উত্তর দিতে রিফিউজ করেছিল। এখানে যখন দেখো পার্ট বিতে এরর রয়েছে, কেন এরর রয়েছে সেটা আমাদের জানতে হবে। যখন আমরা কারোকে কিছু অ্যান্সার দেব এবং সেটা ইংলিশে আমরা লিখব, তখন আমরা কি লিখব, দ্য অ্যাকিউজড রিফিউজ টু অ্যান্সার দ্য পুলিশম্যান, টু অ্যান্সার দ্য পুলিশম্যান, টু অ্যান্সার দ্য পুলিশম্যান বা টু অ্যান্সার দ্য অমুক, যে কোনো তোমরা ব্যক্তিকে বলতে পারো। তাহলে অ্যান্সারের পরে আমাদের আর
টু প্রেপোজিশন লেখার কোনো দরকার নেই। তাহলে যদি আমরা লিখি সেটা আমাদের ফুল সেন্টেন্স, তাই পার্ট বিতে আমাদের এরর রয়েছে। এবারে আমরা পরের সেন্টেন্সে চলে যাই। দেখো, ইফ আই ওয়াজ হি আই উড নট অ্যাকসেপ্ট দিস প্রজেক্ট, নো এরর। যদি আমি সে হতাম তাহলে আমি এই প্রজেক্টটা গ্রহণ করতাম না। সাবজেন্টিভ মুড, যখন কোনো সাবজেন্টিভ মুড লিখবো তখন আমরা আই এর পরে সবসময় কি বসাবো? ওয়াজ বসাবো না, ওটা কি বসাবো আমরা? আই ওয়্যার। ক্লিয়ার? তবে ওটা আমরা একটা কল্পনার জগতে বিরাজমান করছি। বাস্তবের জগৎ থাকলে আমরা ওয়াজ লিখতাম, যখন কল্পনার জগতে থাকবো তখন ওয়্যার লিখতাম, ওয়্যার লিখবো। যখন কল্পনার জগতে থাকবো তখন ওয়্যার লিখবো, কারণ আমি তো কখনো সে হতে পারবে না, আমি। তাহলে আমরা ওটা কি লিখবো? ওয়্যার। এটা যদি আমি তোমাদের মুডের চ্যাপ্টার পড়িয়ে দিই তাহলে তোমরা এই কনসেপ্ট বুঝতে পারবে। তবুও আমি তোমাদের একটা ছোট্ট করে বুঝিয়ে দিলাম। এটা হচ্ছে সাবজেন্টিভ মুড, যেখানে আমরা একটা কোনো অবাস্তব কিছুর সাথে আমরা তুলনা করি। যেমন এখানে আমরা আমি সে যদি হতে পারি, তাহলে আমি তো কোনোদিন সে হব না, এটা অবাস্তব কল্পনা, তাই হবে কি? ইফ আই ওয়্যার। ক্লিয়ার? সাবজেন্টিভ মুড। পরেরটা কি? দ্য টিচার অ্যাডভাইসড টু দ্য স্টুডেন্টস টু বরো এ বুক ফ্রম দ্য লাইব্রেরি উইথিন 3 days, নো এরর। এখানে দেখো পার্ট এতে এরর রয়েছে, এটা তোমরা সবাই বুঝতে পেরে গেছো, কারণ অ্যাডভাইসডের পর আমরা টু প্রেপোজিশন বসাই না। এখানে আমাদের মিনিংও জানার কোনো প্রশ্ন নেই, কারণ কি? দ্য টিচার অ্যাডভাইসড দ্য স্টুডেন্টস, নট দ্য টিচার অ্যাডভাইসড টু দ্য স্টুডেন্টস। তাহলে দ্য টিচার অ্যাডভাইসড দ্য স্টুডেন্টস, টু লেখার কোনো দরকার নেই, ওটা আমাদের একটা ফুল সেন্টেন্স। তাহলে আমাদের পার্ট এতে এরর রয়েছে। পরেরটা কি? আই ইনসিস্টেড অন হিজ গোয়িং দেয়ার ইমিডিয়েটলি, নো এরর। এখানে দেখো আমাদের নো এরর। কেন নো এরর? কারণ ইনসিস্টের পর আমরা কি জানি? প্রেপোজিশন অন বসে, তারপরে ভার্বের আইএনজি ফর্ম, সব কিছু মিলে গেছে, আমাদের নো এরর, সেন্টেন্সও সঠিক। ক্লিয়ার? নো এরর। পরেরটা দেখো, নাইদার অফ দ্য টিমস আর সেন্সিবল এনাফ টু ডু দিস টাস্ক। কোনো টিমই সেন্সিবল নয় এই কাজটা করার জন্য। তাহলে আমরা নাইদার নর আইদার অরের কনসেপ্ট জানি, সাব সিনট্যাক্সে আমি করিয়ে এসেছি। এটা তোমরা অবশ্যই বুঝে যাবে যে নাইদার দিয়ে যখন আমরা কোনো সেন্টেন্স করি তার সাথে আমরা সিঙ্গুলার ভার্ব নিই, আর এখানে আর দিয়ে আমরা প্লুরাল ভার্ব দেখতে পাচ্ছি, তাহলে পার্ট বিতে এরর আছে, ওখানে ইজ হবে। পরেরটা কি? উই হ্যাভ বিন নোয়িং ইচ আদার সিন্স উই আর চিলড্রেন, নো এরর। আমরা দুজনকে শিশু বয়স থেকে চিনে আসছি। কিন্তু এখানে দেখো পার্ট এতে এরর রয়েছে। কেন এরর রয়েছে? কারণ নো এটা এমনই একটা ভার্ব, এটা আমরা কোনো কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারি না, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক, ফিউচার কন্টিনিউয়াস হোক, বা যে কোনো টেন্সের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, যাই হোক না কেন আমরা নোয়িংয়ের কন্টিনিউয়াস টেন্স করতে পারি না। এখানে দেখো আমরা নোয়িংয়ের কন্টিনিউয়াস টেন্স করেছি, তাহলে ওখানে আমাদের পার্ট এতে এরর রয়েছে। ক্লিয়ার? পরেরটা কি? হি ওয়েন্ট টু মুম্বাই উইথ এ ভিউ টু সিকিউর এ জব, নো এরর। সে মুম্বাইয়ে গেছিল একটা চাকরি নিশ্চিত করতে। দেখো উইথ এ ভিউ, একটা উদ্দেশ্য নিয়ে। এই উইথ এ ভিউটা তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখো। কেন নোট ডাউন করে রাখো? দেখো উইথ এ ভিউ দিয়ে যখন আমরা কোনো টু প্রেপোজিশনের ইউজ করব তখন তারপরে যে ভার্বটাকে আমরা বসাবো সেটা সবসময় আইএনজি ফর্মে করব। আবারও বলছি, উইথ এ ভিউ দিয়ে একটা টু প্রেপোজিশন আমরা যখন বসাবো তারপরে যে ভার্বটা আমরা লিখব তার সবসময় আইএনজি ফর্ম করব। তাহলে উইথ এ ভিউ টু সিকিউরিং এ জব। ক্লিয়ার? পার্ট সিতে এরর। পরেরটা কি? দ্য হেডমাস্টার উইথ অল হিজ সিনিয়র টিচার্স হ্যাভ কাম টু অ্যাটেন্ড দ্য মিটিং। এটা আমি বারবার তোমাদের বলে দিয়েছি, উইথ অল হিজ সিনিয়র্স দ্বিতীয় সাবজেক্ট, ফার্স্ট সাবজেক্টকে দ্য হেডমাস্টার, তাহলে আমাদের ভার্ব দ্য হেডমাস্টার অনুযায়ী বসবে, তাহলে হ্যাজ কাম। ক্লিয়ার? আমাদের পার্ট বিতে এরর রয়েছে। পরেরটা কি? দ্য টিচার সেড দ্যাট দ্য বিল্ডিং অ্যাডজাসেন্ট উইথ হিজ হাউস নিড রিপেয়ার্স। টিচার কি বলেছিল? যে তার বাড়ির পাশে যে বাড়িটা আছে সেটার মেরামতির প্রয়োজন। কিন্তু এখানে দেখো তোমরা দেখেই বুঝে যাবে যারা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন নিয়ে ভালো করে পড়াশোনা করেছো বা আমার নোটটা নিয়েছো, অ্যাডজাসেন্টের পরে আমরা সবসময় কি প্রেপোজিশন বসাই? টু। তাহলে এখানে কি আছে? উইথ। তাহলে আমাদের সেন্টেন্স তো ভুল, অ্যাডজাসেন্টের পরে টু প্রেপোজিশন বসবে, তাহলে পার্ট বিতে এরর রয়েছে। পরেরটা দেখা যাক। গ্রেপস ক্যান নট গ্যাদার্ড ফ্রম থিসলস।
এখানে তোমরা দেখেই বুঝে যাবে যে গ্র্যাপসটাকে যেহেতু আমরা সাবজেক্ট করেছি, তারপরে ক্যান নট বসিয়েছি, সে নিজে থেকে নিজে কখনো ওটাকে গ্যাদার করতে পারবে না, জড়ো করতে পারবে না। তাই গ্র্যাপসটাকে জড়ো করার জন্য কারো সাহায্য দরকার, এটাকে তাই আমাদের একটা প্যাসিভ সেন্স আছে, তাই গ্র্যাপস ক্যান নট বি গ্যাদার্ড, গ্র্যাপস ক্যান নট বি গ্যাদার্ড। তাহলে পার্ট বিতে আমাদের এরর রয়েছে। যারা তোমরা প্যাসিভ সেন্স জানো তারা তোমরা এটা এক নিমেষে বুঝতে পেরে যাবে। পরেরটা দেখা যাক। ইন ইন্ডিয়া ওয়ার্কিং ওম্যান লিড এ লাইফ অফ ডুয়াল রেসপন্সিবিলিটিস ইফ দে আর ম্যারিড অ্যান্ড হ্যাভ এ ফ্যামিলি। ভারতবর্ষেতে ওয়ার্কিং ওম্যান যেসব মহিলারা কাজ করে, লিড এ লাইফ অফ ডুয়াল রেসপন্সিবিলিটিস, দুটো দায়িত্বের লাইফ তারা লিড করে। ইফ দে আর ম্যারিড, যদি তারা বিবাহিত হয়, এবং হ্যাভ এ ফ্যামিলি, তাদের যদি একটা ফ্যামিলি থাকে। তাহলে এখানে এরর কোথায় আছে? এরর আমাদের পার্ট বিতে এরর আছে। কেন আছে দেখো, এখানে দেখো ডুয়াল রেসপন্সিবিলিটিস আছে। ডুয়াল একটা কি প্লুরাল ওয়ার্ড, রেসপন্সিবিলিটিস একটা প্লুরাল ওয়ার্ড, তাহলে এটা আমাদের সুপারফ্লুয়াস হয়ে যাচ্ছে। তাই যখন আমরা এটা ডুয়াল লিখেছি, আমরা রেসপন্সিবিলিটিটাকে আর প্লুরাল ফর্মে লিখবো না, রেসপন্সিবিলিটিটাকে আমরা রেসপন্সিবিলিটিই রেখে দেবো, ডুয়াল রেসপন্সিবিলিটি। তাহলে আমাদের তখন আর সুপারফ্লুয়াস হয়ে যাবে না। সুপারফ্লুয়াস মানে কি, যার প্রয়োজন নেই বাড়তি ওয়ার্ড, যেমন ডুয়ালের সাথে রেসপন্সিবিলিটিস, দুটো প্লুরাল লেখার একসাথে আমাদের দরকার নেই। যেহেতু এটা আমরা দুটো প্লুরাল লিখে দিয়েছি, তাই আমাদের সেন্টেন্স এরর আছে, পার্ট বিতে তাহলে এরর রয়েছে। দেখা যাক পরেরটা। দে হ্যাভ প্লেড এ গেম লাস্ট উইক, নো এরর। তারা লাস্ট উইকে একটা গেম খেলেছে। এখানে তোমরা যারা টেন্সের কনসেপ্ট জানো একদম দেখেই বুঝে যাবে এখানে তোমাদের কি পার্ট এতে এরর রয়েছে। কেন কি, এটা আমরা প্রেজেন্ট পারফেক্টে লেখা আছে। আর যখন আমরা লাস্ট উইক বলেছি তখন এটা আমাদের অনেক অতীতের ঘটনা, আর প্রেজেন্ট পারফেক্ট কি জাস্ট ঘটে গেছে, কিন্তু 2 উইকস মানে অনেক। তাহলে এখানে দে প্লেড যদি আমরা লিখি তাহলে আমাদের সঠিক সেন্টেন্স, হ্যাভ লেখার কোনো দরকার নেই, পার্ট এতে এরর রয়েছে। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। দ্য টিচার মেড দ্য বয়েজ টু ডু দ্য সাম অল ওভার এগেন, নো এরর। টিচার কি বাধ্য করেছিল ছেলেদের ওই অঙ্কটা আরও একবার করতে। এখানে দেখো তোমরা যারা বেয়ার ইনফিনিটিভের চ্যাপ্টার জানো, বেয়ার ইনফিনিটিভ তোমরা কি জানো, মেক, সি, এইসব নানা রকম ওয়ার্ডের সাথে আমরা টু প্রেপোজিশন ইউজ করি না, ওটা একটা আন্ডারস্টুড আমরা করে নিই, ওটা আমরা একটা ধরে নিই। যেমন এখানে টু ডু দ্য সাম, তার আগে ভার্ব কি রয়েছে, মেড, তাহলে মেক, মেড, মেড, তাহলে মেক থেকে ভার্বটা যেহেতু মেড তৈরি হয়েছে, আমরা আর বাড়তি প্রেপোজিশন এখানে ইউজ করব না পরের ভার্বটাকে জোড়ার জন্য, ইনফিনিটিভ করার জন্য। তাহলে তোমরা যারা বেয়ার ইনফিনিটিভের চ্যাপ্টার জানো তোমরা এখানে ঝট করে বুঝে নেবে যে মেক বা মেড ভার্বের পরে আমরা কখনোই টু প্রেপোজিশন বসাতে পারি না। তাহলে এখানে আমাদের পার্ট বিতে এরর রয়েছে। পরেরটা দেখা যাক। মেনি ওভারসিজ স্টুডেন্টস অ্যাটেন্ড কলেজেস ইন দ্য গ্রেট ব্রিটেন, নো এরর। এখানে আমরা দেখো, ধরো এটার আমরা মানে জানি না, কিভাবে করব। গ্রেট ব্রিটেন একটা দেশের নাম, তাই তো, তাহলে গ্রেট ব্রিটেন প্রপার নাউন। আর আমরা নাউনের চ্যাপ্টারে কী শিখে এসেছি, প্রপার নাউনের আগে কি আমরা আর্টিকেল বসাই, যেমন দ্য ইন্ডিয়া আমরা লিখি না। ইন্ডিয়া ইজ এ গ্রেট কান্ট্রি, আমরা কি লিখি দ্য ইন্ডিয়া? কখনোই লিখি না, কারণ এটা একটা প্রপার নাউন। তাহলে গ্রেট ব্রিটেন যদি প্রপার নাউন হয়, তাহলে আমরা দ্য আর্টিকেলটা তার আগে কি করছি, বুঝতে পেরেছো? তোমরা যারা নাউনের চ্যাপ্টার ভালো করে দেখোনি ওটা দেখে নেবে। নাউনের চ্যাপ্টারটা একটু ভিডিওটা স্লো, কারণ প্রথম আমি যখন ভিডিও করছিলাম ইউটিউবে, কোন সফটওয়্যার দিয়ে এডিট করতে হয় সত্যি আমি জানতাম না, তাই আমি ভুলভাল সফটওয়্যার দিয়ে এডিট করতাম, আর আমার ভিডিও স্লো হয়ে যেত। তাই তোমরা একটু কষ্ট করে দেখে নিও, খুব হেল্পফুল ওই সব ক্লাসগুলো। একটু স্লো কিন্তু দেখে নেবে, কারণ সফটওয়্যার আমি জানতাম না বলে ওটা ভুল হয়ে গেছে আমার। কিন্তু এখন যেসব ভিডিও আমি অন্য সফটওয়্যারে করি বলে কোনো প্রবলেম হয় না। তাই তোমরা নাউনের চ্যাপ্টারটা ভালো করে দেখে নেবে, তোমাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকে আমরা যে এরর কারেকশানগুলো দেখলাম, আশা করছি মোটামুটি তোমাদের একটা ধারণা তৈরি হচ্ছে এরর কারেকশান কীভাবে করতে হবে। এরর কারেকশান কিন্তু তোমরা ওই 2-1টা গ্রামারের চ্যাপ্টার পড়ে এরর কারেকশান করতে পারবে না। তোমাদের গ্রামারের একটু নলেজ ডিটেলে থাকতে হবে, ডেপথ থাকতে হবে। ওই জন্যই আমি বলছি, তোমরা যারা এরর কারেকশানটাকে একটু ভালোভাবে শিখতে চাও, করতে চাও, আমি তো তোমাদের প্রত্যেকটা কনসেপ্ট বলেই দিচ্ছি, কিন্তু তোমরা যদি আমার প্রথম থেকে ভিডিওগুলো লাইন বাই লাইন দেখতে থাকো এবং খাতায় নোট ডাউন করতে থাকো, তাহলে তোমরা দেখবে এরর কারেকশানটা তোমরা আরও ভালোভাবে করতে পারছো। আমি যখন এরর কারেকশানের নিয়মগুলো বলবো, আরও ভালোভাবে তোমরা সেটা বুঝতে পারছো। তাহলে তোমরা
ওই ভিডিওগুলো ওই যে বললাম একটু স্লো, আমি সফটওয়্যারের এডিটিংটা অত ভালো জানতাম না, আমার ভিডিওটার কথা বলার ভঙ্গি টঙ্গি সব স্লো হয়ে গেছে। ওই জন্যই তোমরা একটু ধৈর্য ধরে দেখে নেবে। কিন্তু এতটুকু বলতে পারি প্রত্যেকটা ভিডিও খুবই হেল্পফুল, এবং ওখানে আমি যাবতীয় ইনফরমেশান দিয়েই কিন্তু ভিডিওগুলো বানিয়েছি। এই নয় আমি যাচ্ছে তাই ভিডিও বানিয়ে দিয়েছি, প্রত্যেকটা ভিডিও ইন ডিটেলে ধরে ধরে বানিয়েছি। কিন্তু সফটওয়্যারের একটু এডিটিংয়ের ফলে ভিডিওগুলো একটু স্লো হয়ে গেছে, যেটা আমার ফল্ট, অবশ্যই আমার ফল্ট, কারণ আমি ওগুলো জানতাম না প্রথমে কীভাবে এডিটিং করতে হয়। আমি তারপর শিখেছি, শিখে এখন এডিটিং করি। তাহলে তোমরা একটু কষ্ট করে ভিডিওগুলো দেখে নিও, তোমাদের অনেক উপকার হবে। তাহলে আজকের এই ক্লাস এই পর্যন্তই। তাহলে কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা আমায় কমেন্ট করবে, ফোন করবে, হোয়াটসঅ্যাপ করবে, যা ইচ্ছা করতে পারো, যেটা তোমাদের পছন্দ। তাহলে আজকের এই ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।